এখন সেট 2-এর 3 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। ক নম্বর প্রশ্নটাতে বলেছে 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে 40 জন ছিল, তার মধ্যে 8 জন চলে গেল, তাহলে অবশিষ্ট লোক কত ছিল? 32। 40 থেকে 8 বিয়োগ হয়ে যাবে এবং 190 দিনের মধ্যে 30 দিন খেয়ে নিল, অর্থাৎ 30 দিন পরে গেল, মানে হচ্ছে 190 থেকে 30 বাদ দিতে হবে, অর্থাৎ 160 দিন। তাহলে দেখা যাচ্ছে 40 জন লোকের খাবারটা ছিল কত? 160 দিনের। সেই খাবারটা 32 জন লোকের কতদিন চলবে? তাহলে সেইভাবে আমরা লিখলাম এখানে লোক সংখ্যা 40 জনের খাবারটা চলবে হচ্ছে 30 দিন খেয়ে নিল, তাহলে 160 দিন অবশিষ্ট ছিল, যেখানে 8 জন অন্যত্র চলে গেলে থাকবে হচ্ছে 32 জন। 32 জন লোকের খাবারটা কতদিন চলবে? তাহলে এখানে আমরা কি লিখব? 40 জন লোকের খাবার চলবে 160 দিন। এখন 40 জনের জায়গায় যদি আমরা একজনকে ওই খাবারটা দিই, তাহলে একজন লোকের খাবার চলবে বেশি দিন। তাহলে আমরা কি করব? এখানে 160 গুণ 40 করব, যেহেতু বেশি দিন চলবে। এবার আমাদের খাবে কতজন? 32 জন লোক, 8 জন চলে যাওয়ায়, তাহলে এখানে লিখব 32 জন লোকে খাবার চলবে সমান চিহ্ন কত? একজনের জায়গায় 32 জনকে খাওয়ালে ওই খাবারটা কম দিন চলবে, তাহলে নিচে ভাগ হয়ে যাবে 32টা। তার 32 নিচে হবে, আমরা উপরে লিখব 160 গুণ 40। তাহলে এখানে দেখো 160কে আমরা 10 এখানে 16 দিয়ে কাটছি, তাহলে হলো 10, এখানে 16 দিয়ে এটা কাটলে হবে 2, 2 দিয়ে এটা কাটলে হবে 20, তাহলে 20 আর 10 গুণ করলে হবে 200, তাহলে এখানে হবে 200 দিন। তাহলে উত্তরটা আমরা কি লিখব? উত্তরটা লিখব, এখানে প্রশ্নে চেয়েছে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। তাহলে এখানে লিখব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের 200 দিন চলবে। এবার খ নম্বরে কি বলেছে? 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? তাহলে আমরা কি করব? এখন আমরা এটাকে এইভাবে লিখলাম, পাম্প মেশিনের জায়গায় 14টি মেশিন লিখলাম, দিনের জায়গায় 200, জল লিটারে প্রকাশ করতে হবে, সেই জন্য এখানে 28,000 লিখলাম। আমাদের মেশিন এখন কটা হবে? 20টা, আর দিন সংখ্যা হবে 125। আমাদের এই প্রশ্নবোধক চিহ্নটা বের করতে হবে, অর্থাৎ এখানে কত লিটার, 20টা মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে সেই অংশটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের সম্পর্ক বের করতে হবে দুটো, একটা হচ্ছে দিনের সঙ্গে জল এবং মেশিনের সঙ্গে জল। তাহলে দিন ও জলের পরিমাণের সম্পর্ক, তাহলে এখানে আমরা লিখব দিন সংখ্যা ও জলের পরিমাণের কি সম্পর্ক হবে? দেখো 200 দিনে যদি 28,000 লিটার জল তোলে, তাহলে 200 দিনের জায়গায় কম দিন 125, তাহলে 125 দিনে কম লিটার জল তুলবে। তাহলে বেশি দিনে বেশি লিটার জল, কম দিনে কম লিটার জল, তাহলে এটা কী হবে? সরল সম্পর্ক। তাহলে দিন সংখ্যা ও জলের পরিমাণের সরল সম্পর্ক লিখব আমরা। আরেকটা হবে মেশিনের সঙ্গে জলের সম্পর্ক। দেখো 14টি মেশিন যদি 28,000 লিটার জল তুলে, তাহলে 20টি মেশিন বেশি জল তুলবে, তাহলে কম সংখ্যক মেশিন কম লিটার জল তুলবে, বেশি সংখ্যক মেশিন বেশি জল তুলবে, তাহলে এটা হবে আমাদের সরল সম্পর্ক। তাহলে এখানে লিখব আমরা পাম্প মেশিন ও জলের পরিমাণের সম্পর্ক। তাহলে এখানে লিখব পাম্প মেশিন ও জলের পরিমাণের সরল সম্পর্ক। তাহলে অতএব আমাদের এই জলের পরিমাণটা বের করতে হবে, তাহলে এখানে লিখব আমরা অতএব জলের পরিমাণ। আমরা যেটা বের করব সেটার সংখ্যাটা লিখে নেব এখানে 28,000 গুণন দুটো সম্পর্ক আছে, দুটোর জন্য দুটো দাগ, এখানে কি আসবে? লিটার আসবে। দেখো
200 দিনে 28,000 লিটার জল তুলে, তাহলে 125 দিনে কম তুলবে, তাহলে কম সংখ্যা 200 আর 125-এর মধ্যে 200টায় বেশি, 125 কম, তাহলে আমরা উপরে লিখবো 125, নিচে লিখবো 200। 14টি মেশিন যদি 28,000 লিটার জল তোলে, তাহলে 20টি মেশিন তার থেকে বেশি জল তুলবে, তাহলে এখানে বেশিকে 20টা উপরে হবে এবং 14টা নিচে হবে। এবার আমরা কীভাবে কাটাকাটি করব, দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম। এবার 14 দিয়ে কি করব আমরা, 28, এইখানে 280কে কাটলে 14 দুগুণে 28 আর একটা শূন্য পাবো। আর এখানে 2 দিয়ে এখানে 20কে কাটলে কত হবে, 10 হবে। এবার আমরা এটা গুণ করব, দেখো এখানে 10 হলো, এখানে 125, এখানে 20, তাহলে 125-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 250 আর দুটো শূন্য, তাহলে এখানে হবে 2, 5 আর 50 হলো 250, 125-এর সঙ্গে 2 গুণ করলে 250 আর এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এত লিটার। তাহলে উত্তরটা আমরা কী লিখব, উত্তরটা যদি বলেছে 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে, তাহলে উত্তর লিখব আমরা 20টা পাম্প মেশিন 125 দিনে 25,000 লিটার জল তুলবে। গ নম্বরে কী বলেছে, একটি জামা কাপড়ের দোকানের গত সপ্তাহের দৈনিক জামা বিক্রির তালিকা দেওয়া হয়েছে, তথ্যগুলির চিত্রলেখর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে বার সংখ্যা অর্থাৎ জামা বিক্রির সংখ্যা, সোমবারে 35টি, মঙ্গলবারে 20টি, বুধবারে 40টি, বৃহস্পতিবারে 25, শুক্রবারে 30 এবং শনিবারে 55টি। তাহলে আমরা এটাকে চিত্রলেখার মাধ্যমে কীভাবে প্রকাশ করব, দেখো আমরা এখানে একটা ছকে আকারে লিখে নিয়েছি। এখানে বার সংখ্যাগুলো পরপর করে লিখব উপর থেকে নিচ পর্যন্ত, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। এখানে জামা বিক্রির সংখ্যা আমরা এখানে ছবির আকারে দেখাবো। আমরা এখানে একটা ছবি নিয়েছি, সেটাকে ধরেছি 5টি জামা। তাহলে এখানে যদি একটা চিত্রে যদি 5টি হয়, তাহলে সোমবারে বিক্রি করেছে কত আমাদের, 35টি, তাহলে 5 সাথে 35 অর্থাৎ এখানে 7টি ছবি হবে। তাহলে এখানে আমরা 7টি ছবি আঁকবো। এবার পরের কি আছে, মঙ্গলবারে হচ্ছে 20টি, তাহলে 4 5 20 অর্থাৎ 4টি ছবি হবে, এখানে 4টি ছবি আমরা দেবো। পরের বারে কী আছে, বুধবারে হচ্ছে 40টি অর্থাৎ 5 8 40, তাহলে 8টি ছবি আমরা পরপর এভাবে সাজাবো। তারপরে বৃহস্পতিবারে যে 25টি জামা বিক্রি করেছে, তাহলে বৃহস্পতিবার এখানে 5 5 25, তাহলে 5টি জামা আমরা দেবো। এবার শুক্রবারে 30 আছে, তার মানে 5 6 30 অর্থাৎ 6টি আমরা চিত্র এখানে দেব। তারপরে কি শনিবার আছে 55, তাহলে 5 11 55 অর্থাৎ এখানে আমরা 11টি চিত্র দেব। এইভাবে আমাদেরকে চিত্রলেখ সাহায্যে একটা বানাতে হবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে আমরা ছবি কি এটাই দিব, না, এটা তোমরা তোমাদের পছন্দ মতো ছবি দিতে পারো। আমি এখানে আমার পছন্দ মতো সুবিধার্থে একটা ছবি দিয়েছি, যার মান দেওয়া হয়েছে 5টি জামা, সেই অনুযায়ী আমরা চিত্রলেখার সাহায্যে এটা প্রকাশ করলাম। এবার ঘ নম্বরে বলেছে সরল অঙ্ক, এখানে যে অঙ্কটা রয়েছে সেটা আমাদের সরল করতে হবে। তাহলে দেখো এখানে প্রথম বন্ধনীর কাজটা আমাদের আগে শেষ করতে হবে। তাহলে এখানে আমরা কী করবো, সমান চিহ্ন দিয়ে এখানে 24 লিখে দেবো, ভাগ 4 গুণ, এখানে 6 থেকে 3 বাদ দিলে এখানে হবে 3, বিয়োগ 24 ভাগ 4, এখানে 6 থেকে 3 বাদ দিলে 3 হবে, কিন্তু এখানে কোনো চিহ্ন নেই, এখানে হবে গুণ চিহ্ন, এর সংখ্যাটা আসবে, এর পরিবর্তে আমরা এখানে গুণ বসাবো, কিন্তু এই সংখ্যাটা আমাদের সবার আগে কাজ করতে হবে। তাহলে এখানে এই জায়গাটার মধ্যে দেখো ভাগ আর গুণের মধ্যে ভাগের কাজটা আগে, তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে এখানে হবে 6 গুণ 3, বিয়োগ এখানে 24, এখানে আমাদের এই গুণনের অংশটা আগে করতে হবে, কারণ এখানে এর আছে, তাহলে 3 4 12, এখানে লিখব 24 ভাগ 12। এবার 6-এর সঙ্গে 3কে গুণ করব, কত হবে 18, বিয়োগ 24কে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24 অর্থাৎ 2 হবে। এবার 18 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 16, হয়ে গেল অঙ্কটি। নম্বরটাতে বলেছে একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার ও দৈর্ঘ্য 74 মিটার, ওই মাঠটির ক্ষেত্রফল কত। তাহলে এখানে লিখে নিলাম আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য 74 মিটার। আমাদের কি করতে হবে, এখানে ক্ষেত্রফল যেহেতু বের করতে হবে, তাহলে আমরা কি লিখব, অতএব আয়তকার মাঠের
অর্ধ পরিসীমা। আমরা আগে অর্ধ পরিসীমাটা বের করব। কি করব? 256কে 2 দিয়ে ভাগ করব, যেহেতু এটা অর্ধেক বলছে, অর্ধ মানে অর্ধেক, তাহলে এখানে লিখব মিটার। 256কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 2 একে 2, এটাকে ভাগ করলে 2 দুগুণে 4, হাতে থাকবে 1, তাহলে 16 হলো, 8 দুগুণে 16 মিটার হলো। তাহলে এই যে 128 মিটার, এটা কি? তাহলে অতএব দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি সমান চিহ্ন 128 মিটার। যেটা অর্ধ পরিসীমা হয় সেটাই হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 74 মিটার, আমরা প্রস্থটা পেয়ে যাব। সুতরাং আয়তকার খেলার মাঠের প্রস্থ সমান চিহ্ন 128 বিয়োগ 74 মিটার। তাহলে বিয়োগ করলে কত হবে? 8 থেকে 4 গেলে এখানে হবে 4, 12 থেকে 7 গেলে এখানে হবে 5। তাহলে উত্তরটা হলো আমাদের কি? মিটার। এবার আমরা কি করব? যেহেতু প্রশ্নটিতে বলছে আমাদের কি ওই মাঠটির ক্ষেত্রফল কত, তাহলে মাঠটির ক্ষেত্রফল, তাহলে অতএব মাঠটির ক্ষেত্রফল সমান চিহ্ন কি? আয়তকার মাঠ যেহেতু, তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হলে দৈর্ঘ্য কত? আমাদের 74, তাহলে এখানে লিখব 74 গুণ, এখানে লিখব প্রস্থ হচ্ছে 54। এটা কি এককটা কি আসবে? বর্গ মিটার। তাহলে গুণ করলে কত হবে? দেখো 74কে আমরা 54 দিয়ে গুণ করছি, 4 4 16, হাতে থাকলো 1, 4 7 28, আর 1 29, কাটা চিহ্ন, 4 5 20 শূন্য, হাতে থাকলে 2, 5 7 35, 36 37। তাহলে এখানে হবে 6, এখানে হবে 9, এখানে 9, এখানে হবে 3, তাহলে 3 9 9 6, তাহলে এখানে হবে 3 9 9 6 বর্গ মিটার। হয়ে গেল উত্তরটা আমাদের। সেট 2-এর 4 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। ক নম্বর প্রশ্নটিতে বলেছে একটি বৃত্ত এঁকে তার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। তাহলে এখানে কি করলাম? বৃত্তের বিভিন্ন অংশগুলো দেখানোর জন্য এখানে একটা বৃত্ত এঁকে নিয়েছি, তার বিভিন্ন অংশগুলো এবার আমরা দাগ কেটে কেটে দেখাবো। এখানে প্রথমে যে বিন্দুটা আছে মাঝে, সেটাকে আমরা লিখব হচ্ছে কেন্দ্র। তাহলে এখানে আমরা লিখব কেন্দ্র। তারপরে দেখো এখানে একটা কেন্দ্র থেকে এ পর্যন্ত এই যে অংশটা, সেটা হচ্ছে আমাদের কি লিখব? ব্যাসার্ধ। তারপরে দেখো কেন্দ্রর যে এখানে এ থেকে বি পর্যন্ত যে দাগ রয়েছে, সেটাকে আমরা লিখব ব্যাস, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত আমরা এই দাগটাকে লিখব হচ্ছে ব্যাস। তাহলে এই চিহ্নটা দিয়ে আমরা দেখাচ্ছি, এখানে লিখব ব্যাস। এরপরে এখানে একটা ছোট্ট দাগ নিয়েছি, সেটা হচ্ছে সিডি। এই সিডি অংশটা, যেটা ব্যাস থেকে ছোট অংশ যেটা, সেটাকে আমরা বলবো জ্যা। এটা বৃত্তের যে কোনো জায়গায় হতে পারে, সেটা হচ্ছে জ্যা। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। এবার সবশেষে আমরা এখানে যে একটা চারিদিকে যে একটা গোলাকার দাগ আছে, সেটাকে আমরা বলবো বৃত্তচাপ অথবা পরিধি। তাহলে এখানে আমরা লিখব বৃত্তচাপ অথবা পরিধি। আর এখানটা ও ই, এই অংশটা আমরা ব্যাসার্ধ হিসেবেও দেখাতে পারি। তাহলে আমরা বিভিন্ন অংশ কী কী পেলাম? কেন্দ্র পেলাম ওটাকে, এখানে এ থেকে ও, এই অংশটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এ থেকে বি কেন্দ্র বরাবর যে দাগটা আছে, সেটা হচ্ছে ব্যাস। এবার ব্যাস থেকে যে ছোট অংশের দৈর্ঘ্যের একটা দাগ থাকবে সরলরেখা, সেটা হচ্ছে জ্যা। আর সবশেষে আমরা যে একটা গোলাকার যে দাগ পাবো পরিধি, এটাকে বলবো পরিধি বা বৃত্তচাপ। খ নম্বরটাতে কি বলেছে? কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার ত্রিভুজের সংজ্ঞা লেখো। দেখো আমরা লিখতে পারি কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এবার প্রত্যেকটার আমরা সংজ্ঞা কীভাবে লিখব? এখানে প্রথমটা দিচ্ছি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞাটা কী হবে? যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তার একটা ছবি আমরা এখানে দিয়েছি, এ বি সি। দেখো এ বি সি এই ত্রিভুজটির প্রত্যেকটি কোণ আমরা এখানে 60 ডিগ্রি করে নিয়েছি।
তাহলে এখানে 60 ডিগ্রি নেওয়াতে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ এটা সূক্ষ্মকোণ হলো, সেই জন্য আমরা এই ত্রিভুজটিকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নম্বরটা খ নম্বরে নিয়েছি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সংজ্ঞা কী লিখব? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে ইএফজি, এই ত্রিভুজের একটি কোণ হচ্ছে ইএফজি, অর্থাৎ এই কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রির সমান, সেই জন্য আমরা এই ত্রিভুজটিকে বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। গ নম্বরে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। যে সংজ্ঞাটা আমরা এইভাবে লিখব, যে ত্রিভুজের প্রতিটি কোণের মান স্থূলকোণ বা 90 ডিগ্রি এর চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে কম তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখানে পি কিউ আর নেওয়া হয়েছে। পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি নেওয়া হয়েছে কিন্তু 180 ডিগ্রি থেকে কম নেওয়া হয়েছে, যার মান হচ্ছে 120 ডিগ্রি। সেই জন্য এই ত্রিভুজটা হচ্ছে আমাদের কি স্থূলকোণী ত্রিভুজ। গ নম্বর প্রশ্নটাতে বলেছে একটি সমবাহু ত্রিভুজ ও সমকোণের চিত্রসহ সংজ্ঞা লেখো। তাহলে সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা কী হবে? যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে এ বি সি একটি ত্রিভুজ নেওয়া হয়েছে, যার প্রত্যেকটা বাহু অর্থাৎ এ বি, বি সি এবং সি এ তিনটে বাহুই আমাদের পরস্পর সমান, সেই জন্য আমরা এই ত্রিভুজটিকে বলবো সমবাহু ত্রিভুজ। এবার শেষে কি বলেছে সংজ্ঞাটাতে বলেছে আমাদের, দেখো সমকোণের সংজ্ঞা। সমকোণের সংজ্ঞা লিখব, যে কোণের মান 90 ডিগ্রি এর সমান তাকে আমরা বলবো সমকোণ। এখানে পি কিউ আর একটা কোণ নেওয়া হয়েছে, যার কোণ পি কিউ আর এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে সমকোণ।